এখন আমাদের যে কবিতাটা বাকি সেটা হলো জর্জ হারবার্টের। জর্জ হারবার্টের আমরা দুইটা কবিতা পাবো, ইস্টার উইংস আর আরেকটা পাবো সেটা হলো দ্য কলার। তো সেও একজন মেটাফিজিক্যাল পয়েট। আমরা যদি দেখি তার লেখার প্যাটার্নটা কেমন, আমরা যদি দেখি জর্জ হারবার্ট একজন রিলিজিয়াস পয়েট। মানে মেটাফিজিক্যাল পয়েটসদের বৈশিষ্ট্যটা কি ছিল মনে আছে? যে তারা যে সাবজেক্ট ম্যাটার গুলা নেবে, এই সাবজেক্ট ম্যাটার গুলা কেমন হবে? অ্যাবস্ট্রাক্ট সিস্টেম। অ্যাবস্ট্রাক্ট কি? যে কনক্রিট না। কনক্রিট মানে কি? ধরো দুনিয়ার কোন পলিটিক্স বা বিভিন্ন জিনিস নিয়ে লিখলো, হ্যাঁ, যেগুলা আসলে দেখা যায় এরকম না। তাদের আইডিয়া গুলা কি ছিল? মেটাফিজিক্যাল পয়েন্টসদের যে সাবজেক্ট ম্যাটার গুলা, যেই বিষয়গুলা লিখতেন কি বিষয়গুলা লিখতেন? হয় রিলিজিয়াস, হয় লাভ, না হয় ডেথ, এই টাইপের লেখা লিখতেন। তা আমরা যদি দেখি জর্জ হারবার্টের কবিতাগুলা প্রত্যেকটাই রিলিজিয়াস পয়েন্ট, এবং আমরা এই কবিতাগুলা যখন পড়বো পুরোটাই রিলিজিয়াস ম্যাটার গুলাকে আমরা পড়বো। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা জর্জ হারবার্টের জীবনীটা একটু জানতে হবে। আমি যেটাই বলছি যে আগে আমরা কবিতা পড়লে প্রথমে যে কবির লেখা আমরা পড়বো তার মেন্টাল কন্ডিশনটা আমাকে জানতে হবে। যে আসলে আমি যখন একটা লেখা লিখি আমার মেন্টাল কন্ডিশনটা কেমন, যে আমি কি কি এক্সপিরিয়েন্স এর মধ্যে, আমি কতটা কষ্টে আছি বা আমি কি অবস্থায় আছি, ওই অবস্থায় একটা টপিক আমার কাছে কেমন হবে, ঠিক না? ধরো এখন আমি খুবই টেনশনে আছি বা খুবই বিট্রের মধ্যে আছি, আমাকে অনেকে বিট্রে করছে, আমি আমি দেখা গেছে হতাশ হয়ে গেছি লাইফে, একটা ফার্স্ট্রেশন একটা মুডে আছি। তো এই সময় আমি একটা লেখা যখন লিখবো অবশ্যই এটার মধ্যে ফার্স্ট্রেশন যে ব্যাপারগুলো এগুলো থাকবে। মেন্টাল কন্ডিশন, যে আমি যখন লিখবো আমার মেন্টাল কন্ডিশনটা কেমন, আমার মানসিক অবস্থাটা কেমন, তা আমি যখন লিখবো তো ওই ব্যাপারে আমার মানসিক অবস্থাটা যেমন আমি ওই ব্যাপারে এক্সপ্লেনও করবো ঠিক ওইভাবে। ধরো আমি এখন মানসিক অবস্থাটা আমার খারাপ, আমি একটা কথা লিখছি, তো আমি এটাকে যেই আবেগ অনুভূতি বা যেই জিনিসগুলো দিয়ে লিখছি, তোমরা যদি এই জিনিসটা পড়ো তোমার মধ্যে এই আবেগ অনুভূতি নাও থাকতে পারে। তো প্রথমে কবিতাটা পড়তে হলে আগে পয়েটের মেন্টাল কন্ডিশন পড়তে হবে, ওই সিচুয়েশনটায় তোমাকে যেতে হবে, দেন তুমি পড়লে কবিতাটা তোমার কাছে ইজি হবে। নর্মালি আমাদের জর্জ হারবার্ট সম্পর্কে একটু আমরা কথা জানি। প্রথমত জর্জ হারবার্ট আমরা যদি দেখি তার জন্মসালটা কত? 1593 সাল। এবং আমরা যদি দেখি তার মৃত্যু সালটা হলো 1633 সালে। কত সালে? 1633 সালে। তার জন্ম 1593, মারা গেছে কি 1633 সালে। তাহলে সে কোন পিরিয়ডে বিলংস করে? আমি তো বলেই দিছি কোন পিরিয়ড গুলা কিভাবে কিভাবে আসছে। তো তুমি যদি দেখো সে কোন পিরিয়ডে বিলংস করে, আমরা কোন পিরিয়ডটাকে পাবো? পিউরিটান পিরিয়ড। হি বিলংস টু রেনেসান্স পিরিয়ড, স্পেশালি কোন পিরিয়ডের মধ্যে? পিউরিটান পিরিয়ড। পিউরিটান না, পিউরিটানের আগের পিরিয়ডটা কি ছিল? ক্যারোলাইন পিরিয়ড। আবারও বলি, আমরা রেনেসান্স পিরিয়ডটাকে অনেকগুলা ভাগে ভাগ করছি। প্রথমটা রিফরমেশন, তারপরে এলিজাবেদান, তারপরে জ্যাকোভিয়ান, তারপরে ক্যারোলাইন এবং লাস্ট পিউরিটান বা কমনওয়েলথ। তো আমরা যদি দেখি ক্যারোলাইন যে পিরিয়ডটা আছে ওই পিরিয়ডের মধ্যে এই বিলংস করে আমাদের জর্জ হারবার্ট। তাহলে সে কি রেনেসান্স পিরিয়ডের মধ্যে হি বিলংস টু রেনেসান্স পিরিয়ড, স্পেশালি ক্যারোলাইন পিরিয়ড। এবং ওই সময়টায় এটা তোমার একটা এক্সট্রা ইনফরমেশন হইলো, তার জন্মসালটার সাথে মিলাও তাহলেও হবে, হ্যাঁ। তো ওই সমসাময়িক একটা ব্যাপার আছে। তারপরে এই জর্জ হারবার্ট একজন ওয়েল এডুকেটেড পার্সন ছিল। সে ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা করছে এবং গ্রাজুয়েশন লাভ করছে একটা ভালো ইউনিভার্সিটি, ক্যামব্রিজ সম্ভবত। তো গ্রাজুয়েশন করার পরে সে একজন ওইখানে লেকচারার হিসাবেও ছিল প্রায় 27 সাল পর্যন্ত, 1627 পর্যন্ত লেকচারার হিসাবে ছিল ওইখানে। তো এত বছর সে কি করছে? একটা পড়াশোনার মধ্যে ছিল। তো সে একটা ওয়েল এডুকেটেড পার্সন, মাস্টার্স পর্যন্ত সে পড়া কমপ্লিট করছে। এবং পরবর্তীতে যখন তার মা মারা যায় সে অ্যাংলিকান চার্চের একজন প্রিস্ট হিসেবে নিযুক্ত হয়। কি বলছি? অ্যাংলিকান চার্চের একজন প্রিস্ট হিসেবে নিযুক্ত হয়। এখন ধরো তুমি দুনিয়াবি লাইফ লিড করার পর হঠাৎ করে তুমি ভালো হয়ে গেল, হঠাৎ করে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, হঠাৎ করে তুমি মসজিদে বেশি সময় দিতেছো, ধরো ওয়েল এডুকেট, মানে তোমার মাস্টার্স কমপ্লিট, তোমার চাকরিজীবী লাইফ কমপ্লিট, তোমার জীবনে এখন
কি প্রায় একেবারে তুমি শেষের দিকে আসছো, বা ধরো তোমার জীবনে মিডল এজে তুমি আসছো, আসার পরে তুমি এতদিন যে এক্সপিরিয়েন্স করে করছো এইটার থেকে একটু ভিন্ন মাত্রায় তুমি এতদিন তোমার লাইফ লিড করছো কিভাবে। মুভি দেখছি আমরা, ফটো তুলছি, আমরা ফ্রেন্ডদের সাথে ঘুরছি, মেয়েদের সাথে আড্ডা দিচ্ছি নাকি। এখন এগুলার পরে আমি যখন হঠাৎ করে একটু রিলিজিয়াস পার্সন হয়ে যাব, আমি যেমন রোজার মাসে নিজেরে কি মনে হয়, আরে খাইছে রে আমার মতো, ঠিক আছে, পবিত্র মানুষ মনে হয় এই দুনিয়াতে আর একটাও নাই নাকি। সবসময় নামাজে যাওয়া, আরে খাইছে, রোজার মতো যদি সবসময় থাকতো আমি কতটা ভালো থাকতাম, সারা বছর কত গুনাহ করছি নাকি। আর এখন যখন রোজা আসে তখন কি হয়েছে, সবাই একদম পবিত্র, এরকম একটা ব্যাপার আসে বলো না। তো এখানে এই জর্জ হারবার্ট তার লাইফটার বেশিটা সময় সেই যে ইউনিভার্সিটি, কলেজ এবং লেকচার হিসেবে পার করছে। পার করার পরে সে শেষের দিকে আইসা অ্যাংলিকান যে চার্চ আছে, অ্যাংলিকান চার্চ কি, যে ইংল্যান্ডের যেটাকে জাতীয় ন্যাশনাল চার্চ হিসেবে ঘোষণা করা হয়েছিল, এটা আমরা হিস্ট্রিতে পড়াইছিলাম তোমাদের, ওই চার্চের একজন প্রিস্ট হিসাবে। তার মানে কি সে একদম ভালো হয়ে গেছে নাকি, একজন প্রিস্ট হিসেবে সে ওইখানে নিযুক্ত হয়েছে। তো যখন প্রিস্ট হয়ে গেছে, এতদিন ফটকা ছিল নাকি, এখন যখন ভালো হয়ে গেছে, এখন সে যখন তার যুবক বয়সের দিকে তাকায়, আমরা জানি কি যুবক বয়সে মানে ইবাদত গুলা বেশি কবুল হয়, সে দেখে সে যে কাজগুলা করে আসছে এ তো পুরোটাই গুনার কাজ নাকি, এর মধ্যে কোনো সোয়াবের কাজ নাই, তার লাইফটাই এমন গেছে। এখন আসার পরে সে এবার কি হয়ে গেছে, তার মাইন্ডটা একদম পিওর হয়ে গেছে। সে চিন্তা করে আমি যে এত পাপ করছি এটাকে আমি কিভাবে শুধরাবো। তো এইসব চিন্তা ভাবনা কইরা সে কিছু লেখালেখি করছে। যেমন আমরা কিছু হইলে আমরা কি করি, ফেসবুকে লেখালেখি করি, দেওয়ালে, তাই না, পোস্ট করি। এই জায়গার মধ্যে কি থাকে, আমাদের সকল মনের কথা, আমাদের রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স গুলো আছে এইগুলা থাকে। তো ঠিক সেও তখনকার সময় তার ফেসবুক ছিল না, তখনকার সময় তার সে বন্ধুদের সাথে বসে কথা বলতে পারেনি। তো সে কি করছে, এই তার মনের কথাগুলা সে কি করে লেখাতে লিখে। পরবর্তীতে আমরা দেখব সে যখন মারা যায় 1633 সালে, মারা যাওয়ার পর তার একটা লেখা, একটা বই পাবলিশ হয়, নাম হলো দ্য টেম্পল, 1633 সালে। ওই টেম্পল যে বইটা ছিল, যে পয়েমের কালেকশন বইটা ছিল, সেইটার মধ্যে আমাদের এই কবিতাটা তখন পাবলিশ। মানে যে যখন লিখছে তখন কিন্তু পাবলিশ হয় নাই, সে জাস্ট তার মনের কথাগুলা, সে যে অবস্থায় আছে এই অবস্থাটায় সে এতদিন পাপ করে আসছে, এখন একটু বের হইতে চায় নাকি, এখন সে দিনের পথে আসতে চায়, এমন একটা মেন্টালিটি নিয়ে সে যে আসলে পাপ কাজ করছিল। সে ধরো তুমি এখন ধর্মে গেলা, যাওয়ার পরে বিভিন্ন স্টোরি আমরা শুনি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলা করছে। তারপর তোমরা আমরা যারা হিন্দু আছে এরা যখন পড়ি আমাদের কৃষ্ণ এমন করছে নাকি, আমাদের ইয়ার মধ্যে রাম এরকম করছে, ওরকম করছে। তো বিভিন্ন জিনিসের সাথে আমরা কি করি, ইস ওর মতো যদি হইতো, একটা স্টোরি পড়ি, ধরো আমরা এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টোরি পড়ি, পড়ার পরে ইস আমরা যদি এই জায়গায় থাকতাম আমরা এই করতাম। আবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলাটা পড়ি, আরে আমরা যদি এই জায়গায় থাকতাম। তো আমরা যখন এক একটা পড়ি, এক একটার মধ্যে নিজেকে আবিষ্কার করি। তো সেও ওই ইস্টার উইংস, মানে ইস্টার সানডে বলা হয় ওই দিন আর কি, যখন দেখতেছে ওই দিনটা কি থাকে, মূলত খ্রিস্টানদের সবাই ওই দিন কি করে, তোমার চার্চে যায়। মানে আমাদের যেমন শুক্রবার, ওদের জন্য রবিবারটা, এবং এটাকে ইস্টার সানডে বলে। ইস্টার কথাটার মানে কি, এখানে ইস্টার একটা সিম্বলাইজ করে। ইস্টার কথাটার মানে হলো জেসাস ক্রাইস্ট যখন মারা যায় বলা হয়, তখন কি হয়েছিল, সে 3 দিন পরে আবার পুনরুত্থান ছিল, এরকম একটা আইডিয়া আছে তাদের। ওইটাকে বলা হচ্ছে ইস্টার, মানে কি পুনরায় আবার আসবে এরকম, বা পুনরায় আবার জীবন্ত হবে, এরকম যে থিমটা, এটাকে বলা হচ্ছে ইস্টার। তো সে হয়তো ওই ইস্টার কথাটা পড়ছে, এবং ওই দিনটা, ওই ইস্টার সানডে বা ওই দিনটার মধ্যে সে যখন প্রার্থনা করতে যাচ্ছিল, তখন তার এই যে আগের যে পাপের কাজগুলা, ওইগুলা নিয়ে সে চিন্তা করছে, এবং ওইগুলা থেকে সে যে লেখাটা লেখছে সেটাই হলো আমাদের কি ইস্টার উইক। এবং সে যখন মারা যায়, মারা যাওয়ার পর তার দ্য টেম্পল কবিতাটা 1633 সালে পাবলিশ হয়। 33 সালে সে মারা যায়, মারা যাওয়ার পরই এটা পাবলিশ হয়, ওই বছরেই। এবং ওই বইটার একটা কবিতা হলো আমাদের এই ইস্টার উইংস। বুঝাইতে পারছি? তো গেল, তাহলে তার মেন্টাল কন্ডিশন তো বুঝছো, সে এতদিন পাপ কাজ করে এখন ভালো হয়ে গেছে, ভালো হওয়ার পরে সে অতীত ভাবতেছে
এবং ভাবতেছে কিভাবে এইটা থেকে, এই যে পাপগুলা করছে এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে এই গডের সন্তুষ্টি অর্জন করা যায়। এইটা বলতে গিয়ে আমাদের পিছে একদম ব্যাকগ্রাউন্ডে জীবনের, মানব জীবনের শুরু দিয়ে চলে গেছে, ঠিক আছে। যাই হোক, তো এই যে দ্য টেম্পল যে কবিতা সমগ্রটা, এটাকে পোস্টমাউস বা পোস্থামাস একটা কথা ওয়ার্ড আছে, এটা ইউজ করা হয় যে পোস্থামাস কালেকশন। কি? পোস্থামাস কালেকশন দ্য টেম্পল পয়েম। এখন পোস্থামাস কেন ইউজ করা হয়? পোস্থামাস বানানটা কি? POSTHUMOUS। পোস্থামাস কালেকশন দ্য টেম্পল কবিতার মধ্যে এটা একটা অংশ। পোস্থামাস মানেটা কি? যখন কোনো কবি মারা যায়, মারা যাওয়ার পর যখন যেটা পাবলিশ করা হয়, যখন ধরো আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পর আমার একটা লেখা তোমরা কেউ পাবলিশ করলা, তো আমার অনুপস্থিতিতে যখন তোমরা এটাকে পাবলিশ করলা, এই টাইপের লেখাগুলাকে বলা হয় পোস্টমাউস বা পোস্থামাস, যে উচ্চারণটা এইটাকে বলা। তাহলে সে মারা যাওয়ার পরে এটা একটা কি? পোস্থামাস, হিজ পোস্থামাস কালেকশন দ্য টেম্পল পয়েমের মধ্যে এটা একটা অংশ। তাহলে বোঝা গেল কবিতা সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। তো তার কবিতা পড়ার আগে মানে আগে তার অবস্থাটা জানতে হবে, তার লেখাগুলোর মধ্যে আমরা কি কি পাবো। তাকে কি বলা হয়? একজন গ্রেট মেটাফিজিক্যাল পয়েট, মানে মেটাফিজিক্যাল পয়েটদের মধ্যে সে একজন। তাকে আর ডিভোশনাল পয়েটও বলা হয়। কি বলা হয়? আর ডিভোশনাল পয়েট, কারণ তার এটার মধ্যে সবগুলো রিলিজিয়াস থিম ছিল, বুঝতে পারছো? তো রিলিজিয়াস যেহেতু থিম ছিল, তো সে একজন ডিভোশন মানে কি? গডের প্রতি তার যে ইয়াটা থাকে, ওইটাকে বলা হচ্ছে আর ডিভোশনাল পয়েট। তো তুমি যখন লিখতে হবে আর রিলিজিয়াস পয়েট আর ডিভোশনাল পয়েট। তার লেখাগুলোর মধ্যে কি থাকবে? থিম অফ ক্রুসিফিকশন। ক্রুসিফিকশন কি? ওই যে জেসাস খ্রাইস্টকে যে ক্রুসিফাই করা হয়েছিল, প্রত্যেকটা কবিতার মধ্যে জেসাস খ্রাইস্টের যে ক্রুসিফাই করে মারা হয়েছিল বা ক্রুসিফিকশনের যে একটা মেইন ব্যাপার থাকে, এই জিনিসটা তুমি তার প্রত্যেকটা কবিতার মধ্যে পাবা। তার কবিতার মধ্যে গ্লোরিফিকেশন অফ গড অ্যান্ড স্পিরিচুয়ালিটি পাবা। তার কবিতার মধ্যে কি থাকবে? গডকে গ্লোরিফাই করবে, গড ভালো বা গড আমাদের জন্য এই কাজ করছে, এই ব্যাপারটা পাবা। মানে গ্লোরিফিকেশন অফ গড। যেহেতু রিলিজিয়াস পয়েন্ট, অবশ্যই গডের যে মহানুভবতা, গডের যে আবিষ্কার, এই ব্যাপারগুলাকে দেখানো হবে, স্পিরিচুয়ালিটি ব্যাপারগুলা, এগুলা তুলে দেওয়া হবে। তার কবিতার মধ্যে কি থাকবে? মাইস্টিসিজম। ঠিক আছে, এই গেল আসলে তার লেখার কিছু কোয়ালিটি। তার লেখার মধ্যে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স পাবো। নেক্সট, জর্জ হার্ভার্ডের লেখার মধ্যে কিছু টেকনিক সে ইউজ করত। কি টেকনিক ইউজ করত? একটা হলো ক্যারেক্টারিস্টিক্স অফ পয়েট, দ্বিতীয় হলো টেকনিক অফ পয়েট। পয়েটের লেখার মধ্যে তার লাইফস্টাইলটা পাবা, তুমি ওই সমসাময়িক ব্যাপার পাবা, এটার মধ্যে গ্লোরিফাই গডকে পাবা, ঠিক না? গডকে গ্লোরিফাই করবে, ডিভোশনাল পয়েট, এগুলো হলো সে তার ক্যারেক্টারিস্টিক্স। টেকনিক কি? সে তার কবিতা লেখার সময় কি কি টেকনিক ইউজ করে? সে আসলে কোন কবিতার সডেট মনেট এগুলা কখনো ফলো করতো না। সে নিজেই নিজের মতো ইয়া করতো। তার লেখাগুলার স্টাইল গুলা দেখলে বুঝবা সে কোনো কবিতার বা কোনো প্যাটার্ন সে ফলো করতো না। তার লেখাগুলার মধ্যে সে ইউজ অফ এলুশন ইউজ করতো। এগুলো হলো টেকনিক। তার লেখাগুলার মধ্যে কি? তার লেখাটাকে জীবন্ত আরো সুন্দর করার জন্য সে কি ইউজ করতো? এলুশন। এলুশন কি? সে তার লেখাটার মধ্যে ইলুশন ব্যাপারটা হলো, যখন আমরা একটা কবিতা লিখি, এই কবিতার মধ্যে আমরা এই কবিতার একটা অর্থ দেওয়ার জন্য বা একটা আমার মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা কোনো একটা জায়গাতে, ধরো বাইবেল থেকে একটা স্টোরি নিয়ে আসলাম বা কোনো একটা গল্প থেকে একটা স্টোরি আইনা আমার কবিতাটাতে মিলাইলাম, আমি তুলনা দিলাম যে এই গল্পের মতো এটার সাথে এটা, মানে অন্য একটা জায়গা থেকে, ধরো গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার আনলাম, বাইবেল থেকে ধরো ইভ অ্যাডামরে নিয়ে আসলাম, বাইবেলের একটা স্টোরিকে আইনা দিলাম, আমার কবিতায় দেখাইলাম, এগুলাকে বলা হচ্ছে ইলুশন। তো তার রাইটিং এ সে কি ইউজ করতো? ইলুশন ইউজ করতো। এছাড়াও লিটারি টার্ম যেমন কনসিট, মেটাফিজিক্যাল কনসিট থাকতো, সিমিলি থাকতো, মেটাফর থাকতো, অ্যাপোস্ট্রফি থাকতো, এগুলো হলো টেকনিক। এবং তার যে ওয়ার্ড গুলা ছিল একদম সিম্পল ওয়ার্ডের মধ্যে সে দেখানোর চেষ্টা করছে। এগুলো হলো একটা পয়েটের কি টেকনিক্যাল ব্যাপার। তো গেল আমরা তার লেখার প্যাটার্ন, আমরা তার লেখার টেকনিক, আমরা তার লাইফ স্টোরি সম্পর্কে জানলাম। এবার আমরা কবিতাটা একটু পড়ি, যেটা হলো দ্য ইস্টার উইংস।
স্টার উইংস, এই কবিতাটা একটা রিলিজিয়াস পয়েট, তোমরা জানো, ঠিক না? এবং এই কবিতাটার মধ্যে মূলত যখন সে প্রিস্ট হয়ে যায়, অ্যাংলিকান প্রিস্ট যখন হয়, তখন সে তার পূর্বের জীবনীর কথা ভাইবা, মানুষের লাইফের যে পাপাচার এগুলার কথা ভাইবা, আচ্ছা, মানুষদের যে পাপাচার এগুলার কথা ভাইবা, সে তার কবিতার মধ্যে সে গডের কাছে ধরো মাফ চাচ্ছে, বা সে এই এই যে পাপাচার যে ব্যাপারটা আছে এইটা থেকে সে বের হতে চাচ্ছে। এই যে ব্যাপারটা, এই যে তার টেন্ডেন্সিটা আমাদের কবিতায় এই ব্যাপারটাই ফুটে এত। মূলত এটা একটা রিলিজিয়াস পয়েম এক কথায়। এখন আসো কি বলতে চাই আমরা একটু পড়ি। ইস্টার কথা মানে তো বুঝাইলামই, যে রিজারেকশন যেটা বলি আমরা, জেসাস ক্রাইস্ট মারা গেছে, যে পুনরায় আসা, যেটা এটাকে বলতেছে ইস্টার উইংস। তো কবিতাটা আমরা পড়ি, শুরু করি। দেখো বলতেছে শুরুর লাইনটা, কবিতাটা সামনে নাও, বা যাদের কাছে বই নেই তারা ওই পোয়েট্রি ফাউন্ডেশন মনে আছে, ওইখান থেকে কবিতার একটা স্ক্রিনশট নিয়ে সামনে রাখো। বলতেছে লর্ড, ডাকতেছে। কি বলতেছে? লর্ড, গড রে সে ডাকতেছে। তো লর্ড, তাহলে যেহেতু একটা কাউকে উদ্দেশ্য করে, কাউকে ইয়া করে যখন বলা হয়, সেটাকে আমরা কি বলি? অ্যাপোস্ট্রফি। কি বলি? অ্যাপোস্ট্রফি। কাউকে যখন উদ্দেশ্য, বা আমি তোমার ফ্রেন্ডস ফ্রেন্ডস একটা কথা বললাম, এই যে এই টাইপের যে কথাগুলো, এগুলোকে বলা হয় অ্যাপোস্ট্রফি। যদিও তোমাদের এখন ফিগার অফ স্পিচ এগুলো চায় না, বাট মেটাফিজিক্যাল পয়েন্টসদের এটা বৈশিষ্ট্য ছিল, তাদের রাইটিং এ এই ব্যাপারগুলো ছিল আর কি। যাই হোক, লর্ড গড হু ক্রিয়েটেস্ট ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর। এই সেই লর্ড, যে লর্ড বলতেছে, লর্ড হু ক্রিয়েটেস্ট, যে কিনা তৈরি করেছে ম্যান, মানুষদের, ইন ওয়েলথ অ্যান্ড স্টোর। কি দ্বারা? সম্পদের প্রাচুর্য দ্বারা। স্টোর মানে কি? ভান্ডার। সম্পদ এবং শস্যের ভান্ডার দিয়ে মানুষে তৈরি করছে। গড যখন মানুষে তৈরি করছে, তখন কি ওই জায়গাটায় তোমার কোনো কিছুর অভাব ছিল? একটু চিন্তা করো। অ্যাডামরে যখন তৈরি করছে, সে যখন তারে যখন গড বানাইয়া হেভেনে রাখছে, তখন কি তার কিছুর অভাব ছিল? সে 3 বেলা তার অটোমেটিক খাবার আসতো, সুস্বাদু খাবার আসতো, তার কোনো ধন সম্পদের অভাব নাই, খুব সুখে একটা খুব বড় একটা জায়গায় সে ঘুরতো, এবং খাবারের টেনশনও ছিল না, প্রাচুর্যের টেনশনও ছিল না। সবকিছু দিয়েই গড আমাদের কি করছিল? তৈরি করছে। তো এটাই বলতেছে গড, লর্ড হু ক্রিয়েটেস্ট ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর, যে কিনা মানুষদের সম্পদ এবং ভান্ডার দিয়ে তৈরি করছিল। যদিও ফুলিশলি হি লস্ট দ্য সি। এখানে হি বলতে কারে বুঝাইছে? বলতেছে ফুলিশলি। গড আমাদের তো সব দিয়ে তৈরি করছিল। এই যে আমরা যে হাই হুটাস করি, আমাদের কিছু নাই, এটা সেটা, আসলে এগুলো কেন করি? গড তো, এই লর্ড তো আমাদের সবকিছু দিয়েই তৈরি করছিল, কিছুর অভাব তো ছিল না। বলতেছে যদিও ফুলিশলি, বোকামির জন্য, হি লস্ট দ্য সেভ। কেন হি বলতে কারে বুঝাইছে? ওই যে বললাম, ইলুশন। বাইবেলে হি বলতে কি? পৃথিবীর সর্বপ্রথম মানব অ্যাকর্ডিং টু বাইবেল, খ্রিস্টিয়ানিটি, কে ছিল? অ্যাডাম। আমরা যেটা আদম আলাইহিস সালাম, তারে তো প্রথমে যখন তৈরি করা হয়েছিল, তার কি কোনো প্রবলেম ছিল? তারপরে তৈরি করছে কারে? ইভরে, যেটা আমরা বলি হাওয়া আলাইহিস সালাম। তো অ্যাডাম এবং ইভ দুজনকে তৈরি করছে, এবং সর্বপ্রথম কাকে তৈরি করা হয়? অ্যাডামকে। এই কারণে বলছে হি। যখন তৈরি করা হয়েছিল, তাদের না সম্পদের অভাব ছিল, না তোমার খাবারের অভাব ছিল, কিছুর অভাব ছিল। তারা সুখে শান্তিতে ওই গার্ডেনে, ঠিক আছে, ইডেন গার্ডেন যেটা বলতেছে, ওই গার্ডেনে খুব সুখে শান্তিতে ছিল। কিন্তু শয়তানের ধোকায় পড়ে, মনে আছে গল্পটা, খ্রিস্টানিটি, এটাকে শোনো কারণ এটার সাথে রিলেটেড। তো এই শয়তান, সে কি করছে? গড তাদের ছাইড়া দিছিল অ্যাডাম আর ইভরে। ধরো সাপোজ প্রথমে অ্যাডামরে তৈরি করছে, এখন জোড়া ছাড়া তো ভালো লাগে না নাকি? এখন মনে করে অ্যাডাম কই চাল্লা,
আল্লাহ ভাল লাগে না তো কি হয়েছে, ভাল লাগে না, নাও খাবার দিলাম, না তাও ভাল লাগে না, এত বড় জায়গা দিলাম, না ভাল লাগে না, একজন সঙ্গী পাঠাও। তো পাঠাইছে কারে, ধরো বেড়ে পাঠাইছে, যদিও মজা করে বলতেছি, যাই হোক। তো এরা আসলো, তো গড তাদের বইলা দিল যে তোমরা এই যে জায়গাটা আছে, এত সুন্দর জায়গা, এই জায়গা সব জায়গায় যেতে পারবা, শুধুমাত্র ওই অ্যাপল ট্রিতে তোমরা যাইও না, ওই জায়গার ফল কখনো খাবা না। এটা বইলা দিছে কে? গড। তো কি হইল, অ্যাডাম মানলো, অ্যাডাম ঘুরতেছে, একদিন ইভ ঘুরতে ঘুরতে ওই জায়গায় গেল। এখন মেয়েদের মন তো একটু নরম, সহজ সরল হয়। ওই সময় কি করলো শয়তান, তো গড আবার শয়তানদের সব রকমের, এটা আবার আরেকটা স্টোরি, তোমরা প্যারাডাইস লস্ট পড়লে বুঝবা। তো শয়তান কি করছে, সাপসাইজা গেছে। শয়তানের কাজই কি হলো, মানুষে ইয়ে করা। আর শয়তান সব আকার ধারণ করতে পারে, কুকুর বাদে। তো শয়তান সাপসাইজা গেছে, ইয়া ইভেরে বলতেছে যে গড তোমাদের এই অ্যাপল গাছের যে অ্যাপল এগুলা খাইতে না করছে কেন জানো? তোমরা যদি ওইটা খাও চিরকাল তোমরা এই সুখের জায়গায় থাকবা। তো তুমি যদি এটা খায়া ফেলো তো গড তো তোমার এখানে রাখতেই হবে বাধ্যতামূলক। আর তুমি যদি এটা না খাও, গড যখন চাইবো তখন তোমার কি করে দিব, বের করে দিব। তো এটা যখন বলা হয়, ঠিক আছে, তো ইভ কি করে, মেয়েদের মন একেবারেই নরম, তারে মনে করো এরা যতটা নরম এতটা আবার শক্ত হয়। হ্যাঁ, যাই হোক, এরা যদি বুঝাইয়া একটু ইয়া দাও, সে সহজেই তোমার প্রতি গইলা যাবো নাকি। সে বললো না, ঠিকই তো বলছে। তো যাই হোক, শয়তানের কথা বুঝলে সে ওই গাছের সামনে যায় এবং অ্যাডামকেও ডাকে। সে এমন এমন আল্লাহ তো আমাকে এই কারণে বলে নাই। তো অ্যাডাম প্রথমে খাইতে চায় না, বাট ইভের জোরাজোরিতে খায়। এই যে তারা যে এই যে গডের কথা অমান্য করলো, এইটাই হলো তাদের ফার্স্ট সিন। এবং এইটার কারণে তাদেরকে কিন্তু ওই ইডেন গার্ডেন যেটা আছে ওইখান থেকে তাদেরকে বিতাড়িত করে দিল। এবং এই মানুষ এত প্রাচুর্য যে সময় তাদের ছিল, এই সব কিছু কি করলো, হারানো শুরু করলো। এইভাবে মানুষকে তো আল্লাহ সবকিছু দিয়েই তৈরি করছিল, কিন্তু মানুষ বোকামির জন্য, কে বোকামি করছে, এই অ্যাডাম বোকামির জন্য মানুষ তাদের সব হারাইছে। তাহলে মেইন কথাটা হলো এইখানে। তো এই কথাটা বলতে গিয়ে ওই যে বললাম, সে তো এখন ভালো হয়ে গেছে, তো সে ওই দ্যাট স্টোরি তো সে জানে, একজন খ্রিস্টান হিসাবে ওই স্টোরি, যেমন আমরা মুসলিম হিসেবে স্টোরিটা জানতে হবে। তো যখন একটা কথা বলবে, এরা আবার মনে করো এই মেটাফিজিক্যাল পয়েন্টসটা খুব টাস, মানে শর্ট কথায় কথা বোঝা। একটা লাইন লেখা দিবে, এখন এই লাইনের মধ্যে এই যে হি নিয়ে আসলো, এই হিটা কোথা থেকে আনলো, এই হিটা বোঝার জন্য আমাদের কিন্তু গভীরে যেতে হয়েছে। তো কবিরা টার্স লাইন ইউজ করতো, ঠিক আছে। তো টার্স ইউজ করতো কি, যে যেই লেখাগুলোর মধ্যে একটা লাইন ইউজ করে দিত, এই লাইনের মধ্যে সে শর্ট কথা অনেক বড় একটা মিনিং বুঝাই দিত। তো এই লাইনটাকে বুঝতে হলে তোমাকে একটু গভীরে যেতে হবে। তো মেটাফিজিক্যাল পয়েন্টসদের কোয়ালিটি ছিল এটা। তাদের লেখাগুলোর মধ্যে তোমার এই টার্জিনেস ব্যাপারটা পাবা, তাদের লেখাগুলোর মধ্যে অনেক লিটারি টার্ম পাবা, তাদের লেখাগুলোর মধ্যে অনেক কম্পারিজন পাবা, তাদের লেখাগুলোর মধ্যে উইটি ডেসক্রিপশন পাবা, এই যে উইটিনেস। তাদের লেখাগুলোর মধ্যে তুমি ইমোশন আর যুক্তি দুইটা মিলাইয়া পাবা, ঠিক আছে। তাদের লেখার মধ্যে তারা ইলুশন ইউজ করে একটা স্টোরিকে অন্যভাবে বুঝাইতো। তো ঠিক এই যে এরকম, এগুলো হলো মেটাফিজিক্যাল পয়েন্টের কোয়ালিটি। এই কারণে তাদের লেখাগুলো যখন পড়বা, একটা লেখা পড়তে গেলে তোমাকে ডিপে অন্য একটা স্টোরি মানে পড়তে হয়। যাই হোক, তো কি বললো যে লর্ড হু ক্রিয়েটেড ম্যান ইন ওয়েলথ অ্যান্ড স্টোর, গড মানুষ তৈরি করছিল অনেক সম্পদ এবং প্রাচুর্যের ধারা। দো যদিও ফুলিশলি হি লস দ্য সিন, এই সে বলতে অ্যাডাম রে বুঝাইছে, সে তার বোকামির জন্য সব কিছু হারায় ফেলছে। বুঝতে পারছো? বলতেছে এবং ডিকেইং মোর এন্ড মোর, সে তো হারাইছে, তাকে ইডেন থেকে পাঠাই দিছে, এবং ডিকেইং আস্তে আস্তে এই মানুষেরা ডিকেইং ধ্বংসের পথে যাচ্ছিল, মোর এন্ড মোর মানে ক্ষতির পর ক্ষতি হচ্ছিল, টিল হি বিকেম মোস্ট পুর। এই অ্যাডাম একটা ভুল করছিল, বোকামি করছিল, তাকে বের করে দিছিল, এবং সে আরো ডিকে হইতে থাকে এবং মোর এন্ড মোর। প্রথমে ধরো খাবার দেওয়া বন্ধ করে দিছে, এরপরে ধরো তোমার ওইখান থেকে বের করে দিছে, এরপরে আসার পরে সে আরো পাপাচারে লিপ্ত হয়ে গেছে, তার সন্তান হইল,
এই যে এমন করতে করতে সে এতটাই মোর এন্ড মোর মানে আরো ডিকে হইতে থাকলো তার অবস্থা, মানে মানুষের সম্পদ হারাইতে লাগলো, ডিকে হইতে হইতে এমন একটা পর্যায়ে আসলো যে মোস্ট পুর, মানে একেবারেই নিঃস্ব হয়ে গেল, যা তার মধ্যে আর কিছুই বাকি রইল। এখন এইটা হলো একটা মিনিং, আমরা যেটা দেখতেছি লিটারারি মিনিং, এইটা কবিতা, এটার একটা ইনার সিম্বলিক্যালি মিনিং আছে। সিম্বলিক্যালি মিনিং কি? এটার মিনিংটা হলো মোরালিটি, রিলিজিয়াসের প্রতি স্পিরিচুয়ালিটি। গড যখন মানুষের তৈরি করছে, মানুষের মধ্যে গডের প্রতি প্রচুর ভক্তি ছিল, গডের ভক্তি মানে মানুষের ভিতরে স্টোর ছিল, ধরো প্রাচুর্য ছিল গডের ইয়া করার জন্য, একটা আকাঙ্ক্ষা ছিল। একটা সময় কি হলো, ফুলিশলি হি লস্ট, সে একটা বোকামি করে গডের অবিশ্বাস করলো, করার পরে কি হলো, তাকে সে আস্তে আস্তে একটা তো ভুল করছে, এই ভুল করার পরে সে আস্তে আস্তে আরো ভুল করতে থাকলো। এই যে ডিকেইং মোর এন্ড মোর টিল হি মোস্ট বিকেম মোস্ট পুর, এটা কথা বলতে বুঝাইছে যে তখন থেকে তার মধ্যে এই যে মোরালিটি ব্যাপারটা ছিল, স্পিরিচুয়ালি গডের প্রতি যে ডিভোশন ব্যাপারটা ছিল, এটা ডিকে হইতে হইতে এমন একটা অবস্থায় আসলো যখন সে আর মানে একেবারেই তার মধ্য থেকে স্পিরিচুয়ালিটি চলে গেছে, পবিত্রতা চলে গেছে, এতটুক পর্যন্ত ডিকে হয়েছে। এইটা দ্বারা এইটা বুঝাইছে, মানে এখানে সম্পদও একটা, আরেকটা ইনার মিনিং হলো মানুষের যেই মোরালিটিটা আছে, মানুষের যে এক ওয়েলথ সম্পদ হারাইছে, দ্বিতীয়ত মানুষ মোরালিটি হারাই ফেলছে, তৃতীয়ত স্পিরিচুয়ালিটি গডের প্রতি যে ডিভোশন সেটাও হারায় ফেলছে। সে গডের প্রতি ডিভোশন মানে তোমার গডকে অবিশ্বাস করার কারণে তো তার ডিকেটা হয়েছে, এবং অবিশ্বাস করার পরে এই গডের প্রতি তার যেই ভালোবাসাটা ভক্তি যেটা ছিল আস্তে আস্তে কি হয়ে গেছে মানুষের মধ্যে থেকে কমছে, কমতে কমতে একটা সময় এসে মানুষ যতক্ষণ না পর্যন্ত সব নিঃস্ব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে তার মধ্যে গডের প্রতি কোনো রেসপেক্ট বা স্পিরিচুয়ালিটি মোরালিটি আসে না। এবং একটা সময় যখন আসার পরে সে বুঝতে পারছে যে কি করছে, তখন তার মধ্যে গেল। তো এই জায়গায় দুইটা মিনিং, একটা হলো আস্তে আস্তে ডিকিং হইতে হইতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, আরেকটা হলো স্পিরিচুয়ালিটি। এখানে মোস্ট পুর বলতে বুঝাইছে সম্পদের দিক দিয়ে হারাইছে, তোমার মোরালিটি নৈতিকতাটা চলে গেছে, নৈতিকতার অবক্ষয় করছে, একেবারে মোস্ট পুর। মোস্ট পুর কি মানে কি, একেবারে হত দরিদ্র, মনে করো যেটার থেকে আর হওয়া পসিবল না, মানুষ একটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, এবং যার কারণে তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। এইটাকে বোঝাচ্ছে যে মোস্ট পুর কথাটা দ্বারা কি সিম্বলাইজ করবা, যে ওয়েলথের দিক দিয়ে, স্পিরিচুয়ালের দিক দিয়া, মোরালিটির দিক দিয়া মানুষ একেবারে পুর হয়ে গেছে। প্রথমে গড যখন তৈরি করছিল তখন আমাদের মধ্যে এই সব কিছুর প্রাচুর্যতা ছিল, গডের প্রতি ডিভোশন ছিল, মোরালিটি ছিল, স্পিরিচুয়ালিটি ছিল, সম্পদ ছিল, সব ছিল। একটা সময় ফুলিশলি একটা বোকামির জন্য অ্যাডামে সে বোকামির জন্য আস্তে আস্তে ডিকে হওয়া শুরু করলো, এবং ওইখান থেকে একেবারেই শেষ নিম্ন পর্যায়ে এই পৃথিবী একটা নিকৃষ্ট জায়গা। গড কি বলছে, পৃথিবী একটা নিকৃষ্ট জায়গা, এখানে জাস্ট কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে, যে জায়গাটায় আমাদের কষ্ট করতে হবে এবং উপরে গেলে এটা ফল লাভ করবো। তো পৃথিবীটা একটা নিকৃষ্ট জায়গা। তো মানুষ এই যে সে ভুল করতে করতে এতটাই ভুল করছে, তাকে এই নিকৃষ্ট জায়গার মধ্যে পাঠাইতে হয়েছে। বুঝতে পারছো? তো সে কি হারাইছে, ওয়েলথ হারাইছে, মোরালিটি, স্পিরিচুয়ালিটি সব হারাইছে, যার কারণে সে আজকে পৃথিবীতে আসছে এবং আমরা এই পৃথিবীতে আসছি। বুঝা গেছে? মেইন ব্যাপারটা এখানে এটা। এবার বলতেছে উইথ দি, এই পর্যন্ত ধরো একটা লাইন গেল, পরের লাইনে এসে বলতেছে উইথ দি, তোমার সাথে, ও লেট মি রাইজ। এই যে নিকৃষ্ট হয়ে গেছে, তো আমরা তো ওই মনুষ্য জাতি, আমরাও কি এখন নিকৃষ্ট পাপাচার করতে করতে, তো বলতেছে উইথ দি। উইথ দি বলতে এখানে দি বলতে জেসাস খ্রাইস্টে বুঝাইছে, বলতেছে তোমার সাথে, ও লেট মি রাইজ, আমাকেও কি করো, তুলে ধরো এজ এ লার্ক, লার্ক পাখির মতো আমাকেও তোমার সাথে তুলে ধরো। মানে লার্ক পাখি যেমন আকাশে উঠতে উঠতে একেবারে দেখবে আকাশে উপরে চলে যায়, মনে হয় যে সে হেভেনে চলে গেছে, মানে তার আর দেখা যায় না। তো আমারও ঠিক এইরকম করো, যাতে আমি উঠতে উঠতে তোমার কিছু সন্নিকটে আমি যাইতে পারি। এন্ড সিং, এবং বলতেছে হারমোনিয়াসলি, হারমোনিয়াসলি মানে কি সুন্দরভাবে,
অ্যান্ড সিং দিস ডে দাই ভিক্টরি, এই যে দিস ডে, এই দিনটায়, এই যে পবিত্র একটা দিন সানডে ধরো, যে এই দিনটায় যেন দাই ভিক্টরি, তোমার প্রশংসা আমি করতে পারি। যে মানুষ তো নিকৃষ্ট হয়ে গেছে, তোমার প্রশংসা করে না, তো বলতেছে আমাকে তোমার সাথে তুলে ধরো, যাতে আমি একটা লার্ক পাখির মতো, লার্ক পাখি যখন গান গাইতে গেতে উপরে উঠতে উঠতে একটা সময় তারা দেখা যায় না, ঠিক আমিও এরকম লার্ক পাখির মতো, শুধু আমারে লার্ক পাখির মতো তৈরি করো, যাতে করে আমিও তোমার প্রশংসা করতে করতে তোমার ভিক্টরি, তোমার এই যে তোমার তুমি যে তৈরি করছো, তুমি আমাদের তৈরি করছো, এই যে তোমার প্রশংসা করতে করতে আমিও যেন তোমার সন্নিকটে যেতে পারি। সন্নিকটে বলতে কি এখানে এটা বলতে যে তার মনের মধ্যে, মানে গডের সন্নিকটে। গডের সন্নিকটে মানে কি, যে গডের সাথে যাতে তার একটা ভালো সম্পর্ক হয়, কারণ সেও একটা পাপী। তো আমাকে এরকম একটা পাখির মতো তৈরি করো, যাতে করে আমি কি করতে পারি, এই তোমার ভিক্টরি, এই দিনটা, এই সানডেতে আমি তোমার ভিক্টরির কথা বলতে পারি এবং তোমার সন্নিকটে যাইতে পারি। তোমার যখন গডের, তুমি যখন দেখবা গডের প্রশংসা বা গডের কাছে কিছু দোয়া চাইতে থাকো, তোমার মনে হয় যে আরে আমি তো মনে হয় আল্লাহর কাছে চাচ্ছি, চোখ বন্ধ করে যখন চাও, এরকম না? তো সেও এরকম চিন্তা করতেছে, এন্ড বলতেছে দেন শেল দা ফল ফার্দার দা ফ্লাইট ইন মি, এবং বলতেছে, এবং এইটা করতে করতে ধরো আমি পড়ে গেলাম, আমি এই কাজটা করতে করতে আমি ধরো ব্যর্থ হয়ে গেলাম, আমি আবার পড়ে গেলাম, এবং এইখানে আমার মনে শুধু তুমিই থাকবা, ফ্লাইট ইন মি, বলতেছে ফার্দার দ্য ফ্লাইট ইন মি। এবং এইখানে এটা দ্বারা বুঝাইছে যে হিজ রিজারেকশন, জেসাস খ্রাইস্ট যেমন আমাদের জন্য আসছিল, আমাদের জন্য গেছে, আবার আবার ফিরে আসবে আমাদের অবক্ষয়ের পরে, ঠিক এরকম যে আমাকে লার্ক পাখির মতো বানাও, আমি তোমার প্রশংসা করতে থাকবো, এরপরে যদি তুমি আমাকে আবার ফালাও আমি তোমার দিকেই তাকায় থাকবো। এরকম একটা মিনিং আর কি এখানে দিচ্ছে। তো প্রথম স্ট্যান্ডায় বুঝাইতে পারলাম যে ব্যাপারটা মূলত জেসাস খ্রাইস্টের সেলিব্রেটিং করতে চাইছে সে, তার যে ভিক্টরি, জেসাস খ্রাইস্ট আমাদের জন্য যা করে গেছে। হয়তো আমরা একটা পর্যায়ে খারাপ অবস্থায় চলে গেছি, জেসাস খ্রাইস্ট এসে আমাদের সভ্য বানানোর চেষ্টা করছে, এবং সেও একটা সময় ফেল হয়েছে বানাইতে গিয়ে, এবং সে আবার আসবে। মানে কি, তাকে তো আমরাই হত্যা করছি নাকি, জেসাস খ্রাইস্ট মানে খ্রিস্টানিটিতে, আমরা তো মুসলিমরা এটা বিশ্বাস করা যাবে না, খ্রিস্টানিটিতে যাদের জন্য জেসাস খ্রিস্ট এত কিছু করছে, এদের মধ্যেই তাকে কি করছে, ফল ডাউন করছে, এবং পরবর্তীতে সে আবার আসবে যখন খারাপ অবস্থা হয়ে যাবে। ঠিক এই কথাটাই বলতেছে যে আমাকে তোমার সেবা করতে দাও, আমাকে তোমার সুনাম করতে দাও, এবং এটা করতে করতে যদি আমি ফল ডাউনও করি, যে আমি যদি মানুষের কাছে ঘৃণিত হই, আমি যদি ফেইলার হয়ে যাই, তাও আমি খুব খুশি, কারণ আমি তোমার জন্য করতেছি, আমি আবার পুনরায় তোমার জন্য আবার উঠে দাঁড়াবো জেসাস খ্রিস্টের মতো। এখানে এটা দ্বারা জেসাস খ্রিস্টের যে রিজারেকশন, পুনরায় আগমন, এইটাকে বোঝানো হয়েছে, মানে সিম্বলাইজ করছে ওই জিনিসটাকে, বোঝা গেল। পরবর্তীতে মানে কবিতাটা একেবারে নর্মাল, তুমি যদি দেখো যে একটা সময় গড যখন তৈরি করছে আমাদের সব কিছু দিছিল, আমাদের মধ্যে স্পিরিচুয়ালি মোরালিটি সব ছিল, এরপরে একটা ফুলিশ বোকামির কারণে আমরা সব হারায় ফেলছি। তো আমাকে আবার এই জেসাস খ্রিস্টের মতো পুনরায় এরকম মানে একটা পাখির মতো করো, লার্ক পাখির মতো, যাতে আমি এই তোমার ভিক্টরি, তোমার যেই প্রশংসা এটা করতে থাকি এবং তোমার নিকটে যাইতে পারি, এবং এইটা করতে গিয়ে যদি আমি ফেইলও হই, আমি আবার চেষ্টা করব তোমার পথেই থাকার জন্য। এই একটা কথা মনে করো প্রথম স্ট্যান্ডে। তো প্রথম স্ট্যান্ডে আশা করি এটা নিয়ে আর প্রবলেম হবে না। এবার দ্বিতীয় স্ট্যান্ডে কি বলতেছে দেখো, বলতেছে এটা কেন চাইতেছে। আর তোমার মনে কোশ্চেন না, ভাইয়া এত কিছু করলো, সে কেনই বা এরকম করতে গেছে। তো সে আসলে নিজেরও পাপি মনে করতেছে, যে বলতেছে দেখো দ্বিতীয় স্ট্যান্ডায় উত্তরটা পাবা, বলতেছে মাই টেন্ডার এজ। টেন্ডার এজ বলতে কি বুঝাইছে, আর্লি এজ। যখন টেন্ডার এজ বলতে কি, যখন মানুষ মানে কমফোর্ট থাকে, কমফোর্টেবল ফিল করে। বলতেছে মাই টেন্ডার এজ, আমার যখন আর্লি এজ ছিল, কি হয়েছে, ইন সরো ডিড ফিগিন, আমার মধ্যে সবসময় কি ছিল, সরনেসটা ছিল, অ্যান্ড স্টিল উইথ দ্য সিকনেস অ্যান্ড শেম, এবং এখনো আমি এই সরনেসের জন্য এখনো আমি অসুস্থ হয়ে আছি। এখানে বলতে বুঝাইছে যে আর্লি এজ থেকে আমি হয়তো তোমারে ভুলে গেছিলাম, যার কারণে আমি হয়তো আমার সরো লাইফ পার করছিলাম, এবং এইটার পানিশমেন্ট হিসাবে কি আছি, স্টিল
এখন পর্যন্ত উইথ সিকনেস, আমি এখন পর্যন্ত অসুস্থ, অ্যান্ড সেইম, আমি এখনো লজ্জিত। এটার মানে কি? এটার মানে হলো সে কি আসলে অসুস্থ? আসলে অসুস্থ এখানে এটা বলে না। এখানে বলছে যে ছোটবেলা থেকেই সে মনে করে গডের প্রতি এতটা ইয়া ছিল না, এবং যার কারণে সে এখনো সিক। সিক বলতে কি বুঝেছে? এখনো তার গডের প্রতি যেই ভক্তি দেওয়া দরকার, গডের প্রতি যেরকম ভক্তি করা দরকার, সে এখনো সিক, এখনো সে এটা করতে পারতেছে না, এখনো সে লজ্জিত। তার মানে সে তার মোরালিটিটা এখনো তৈরি হয়নি। ঠিক আছে? এন্ড দাও ডিডেস্ট সো পানিশ সিন, এবং তুমি আমাকে এটার পানিশটি দিয়ে যাচ্ছ কি? দ্যাট আই বিকেম মোস্ট থিন, এবং যার কারণে আজকে আমার এই অবস্থা। এই অবস্থা বলতে কি? এই যে আমি পাপাচারে আজকে আমার, থিন বলতে কি বোঝায়? আসলে থিন বলতে ডেথ টাইপের বোঝায়, যে আমি বেঁচে থেকেও মৃত, আমি এখনো লজ্জিত। এটার মানে কি? এটার মানে হলো সে কি আসলে অসুস্থ? আসলে অসুস্থ এখানে এটা বলে না। এখানে বলছে যে ছোটবেলা থেকেই সে মনে করে গডের প্রতি এতটা ইয়া ছিল না, এবং যার কারণে সে এখনো সিক। সিক বলতে কি বুঝেছে? এখনো তার গডের প্রতি যেই ভক্তি দেওয়া দরকার, গডের প্রতি যেরকম ভক্তি করা দরকার, সে এখনো সিক, এখনো সে এটা করতে পারতেছে না, এখনো সে লজ্জিত। তার মানে সে তার মোরালিটিটা এখনো তৈরি হয়নি। ঠিক আছে? এন্ড দাও ডিডেস্ট সো পানিশ সিন, এবং তুমি আমাকে এটার পানিশটি দিয়ে যাচ্ছ কি? দ্যাট আই বিকেম মোস্ট থিন, এবং যার কারণে আজকে আমার এই অবস্থা। এই অবস্থা বলতে কি? এই যে আমি পাপাচারে আজকে আমার, থিন বলতে কি বোঝায়? আসলে থিন বলতে ডেথ টাইপের বোঝায়, যে আমি বেঁচে থেকেও মৃত, তোমার কাছে আমার কোনো দাম নাই। বুঝতে পারছো? যে আমি সিন এতটাই পাপ করছি, তুমি আমাকে পানিশ দিতে এমনই করছো, আজকে আমি একেবারে থিন, মানে একেবারে পাতলা, মানে তোমার কাছে হয়তো আমি কিছুই না। আজকে আমার এই অবস্থাটা হয়ে গেছে, যে আমি ছোটবেলা থেকেই সরলমৃদুয়ে কাটাইছি, এবং আমার তোমার প্রতি যে ভালোবাসা বা যে ভক্তিটা, মোরালিটিটা, এটা একেবারেই কম ছিল, এবং যেই কারণে এখনো এখনো আমার মধ্যে তোমার এটার প্রতি একেবারেই কম, এবং আমি এটার জন্য খুবই লজ্জিত, আমার মোরালিটিটা নাই। এবং দাও ডিডেস্ট সো পানিশড, এবং তুমি এটার জন্য আমাকে পানিশ তো দিয়ে দিছো। কি পানিশ দিছো? দ্যাট আই বিকাম মোস্ট ফাইন, এবং আমি এখন সবচেয়ে বেশি চিকন। সবচেয়ে বেশি চিকন বলতে কি বুঝাইছে? যে আমার মধ্যে অন্য মানুষদের মধ্যে তোমার প্রতি তো একটু দয়া আছে, আমার মধ্যে তোমার প্রতি হয়তো ভক্তি এতটাও নাই। আমরা বলি না যে আল্লাহ আমার মতো গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নেই, বলি না দোয়া করার সময়? ঠিক সেও এরকম বলতেছে যে আমার মতো তুমি আমারে পানিশ দিছো, যার কারণে এখন আমি বুঝি আসলে আমি কিছুই না। একটা শুক্রবার দিন যে কাজ করে সে আসার পরও হয়তো সে জীবনে ভালো কাজ করছে, আমার মনে হয় আমি আমার জীবনে ভালো কাজও করি নাই। এছাড়াও আরেকটা মিনিং আছে, সে হলো সে প্রায় সময় অসুস্থ থাকে। তো এইটা সে বলতেছে যে আমি তোমার পথে চলি না দেখা তুমি আমাকে কি করছো? আজকে এই অসুস্থ রাখছো, এই বিভিন্ন সমস্যায় আমারে রাখছো, তোমার আমার হয়তো পছন্দ না, এই কথাগুলো আর কি এখানে আসবে। তো দুইটা মিনিং পাবা। তারপরে কি বলতেছে? লেট মি কম্বাইন, তুমি একটা কাজ করো, আমার যেহেতু এত খারাপ অবস্থা, আমি যেহেতু তোমার প্রতি এতটা ভক্তি না, লেট মি কম্বাইন, আমাকে তোমার সাথে মিলাই দাও। মিলাই দাও কি? আমারে তুমি গ্রহণ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ঠিক আছে? আমাকে কম্বাইন হতে দাও। এন্ড ফিল দাই ভিক্টরি। কার সাথে কম্বাইন হবে? জেসাস ক্রাইস্টের সাথে। যে আমাকে অনুভব করতে দাও তার ভিক্টরি। সে যে এই যে কাজগুলা করছে, করার পরেও কি হয়েছে? সে মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, তাও কি সে এখনো নিজে এটা করার পরও সে কখনো হতাশ না, সে সবসময় নিজেকে মানে কি ভিক্টরি মনে করে। তো আমাকেও তার এই অনুভবটা ফিল করতে যাও। সে এই জেসাস ক্রাইস্ট কতটুক তোমার মধ্যে ডিভোশন হইলে এত অত্যাচারের পরও তোমার ইবাদত করে তোমার ভিক্টরি কি করতেছে? গাইতেছে, তোমার জয়গান গাইতেছে। আমারও তার মতো আমারে কইরা দাও, যাতে আমিও যত খারাপই থাকি তোমার ভিক্টরি যাতে আমার মুখে আসে। আমি এই ভিক্টরিটা ফিল করতে চাই, যে কতটা ভালোবাসা থাকলে এত লাঞ্ছিত হওয়ার পরে মেরে ফেলছে, এইটা হওয়ার পরেও তোমার প্রতি ডিভোশন, এবং পরবর্তীতে আইসা তোমার জন্য মানুষকে দিন প্রচার করবে, এরকম একটা মেন্টালিটি রাখে। কতটা ডিভোশনাল হইলে আমারে তার সাথে একটু কম্বাইন করে দাও। আমি তো একটা নিকৃষ্ট, আমি তো এরকম না। তা আমার কি করো? লেট মি কম্বাইন, আমাকে তোমার সাথে কম্বাইন করো। কাকে? জেসাস ক্রাইস্টের সাথে। এন্ড ফিল দাই ভিক্টরি, এবং আমাকে তোমার যে জয় ব্যাপারটা আছে, তোমার যে প্রশংসা, এটাকে ফিল করতে দাও। এবং বলতেছে
ফর ইফ আই ইম্প মাই উইংস অন দাইন, এবং আমার যে পাখা আছে, এখানে পাখা বলতে বুঝেছি কি, এটা মেটাফরিক্যাল ইউজ করছে, মানে বিশ্বাস, ভরসা, তোমার মোরালিটি, এইটাকে তোমার পাখার সাথে কি বলতেছে, উইং অন দাইন, তোমার পাখার উপর রাখার ব্যবস্থা করে দাও। এতে করে কি হবে, অ্যাফেকশনশীল অ্যাডভান্সেস দ্য ফ্লাইট ইন মি, এবং এইটা আমাকে তোমার প্রতি ডিভোশন হইতে আরো সাহায্য করে। মানে এই জেসাস খ্রাইস্টের মধ্যে তোমার যে ভক্তিটা তুমি আইনা দিছ, আমাকেও ঠিক এরকম একটু কইরা দাও, যার কারণে আমি তার মতো হয়ে যাই, তার পাখার সাথে তার পাখার উপর আমার পাখাটা রাইখা দাও। আমার পাখা তো একেবারে ভাঙ্গা, আমার তো মোরালিটি নাই, তোমার প্রতি এতটা ভক্তি নাই, ঠিক আছে, আমি একেবারে পাপাচারে লিপ্ত। আমার একটু সুযোগ যদি, মানে হেদায়েত দান করো, ঠিক আছে, আমরা যেটা বলি, আমার একটু হেদায়েত দান করো, যাতে কি করতে পারি, আমি এই পাখার ভরে, যে ভাঙ্গা পাখা আছে, এই পাখাটা তোমার পাখার উপর রাইখা তুমি হেদায়েত দান করলে আমি কি করতে পারি, যাতে আমি আবার তোমার জয়গান গাইতে পারি। এইটার এফেকশন, এটার ইয়াতে আমি যেন তোমার প্রতি কি হইতে পারি, ডিভোশন। এই আর কি কথাটা বলছে এখানে। স্পেশালি যে আমরা যে পাপ করছি, এই পাপ থেকে রিডামশনের একটা ব্যাপার, পাপ মুক্তি, যে দোয়া করছে যে আমার এখান থেকে বের করে আনো, আমার আবার তোমার প্রতি নিয়ে আসো। যেমন আমরা যখন দোয়া করি, সাপোজ যে আল্লাহ, জীবন অনেক পাপ করছি, আমার পাপগুলা মাফ করে দাও, আমি যাতে এমন ভাবে চলতে দাও যাতে যেভাবে চলে তুমি তোমার হাবিব রাজি খুশি হও, যেভাবে চলে তুমি খুশি হও, আমাকে ওইভাবে চলতে দাও, আমার মধ্যে একটু হেদায়েত দান করো, আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, এরকম বলি না আমরা। ঠিক এই কথাটাই সে কবিতার মধ্যে বলছে। কবিতার মধ্যে কি বলছে, যে প্রথমত সে বলছে যে গডের দোষ দিতে লাভ নেই, আমরা শুধু গডের দোষ দিই, গড আমার এটা করাইছে, গড আমার ওইটা করাইছে। আসলে গডের কোন দোষ নাই, গড যখন আমাদের তৈরি করছে, সে আমাদের সব দিছে, প্রাচুর্য টাচুর্য যা আছে সবকিছু দিয়েই তৈরি করছে। আমরা কি করছি, এই সে একটা ভুলের জন্য সে কি করছে, তার এই সবকিছু হারাইছে, এবং হারাইতে হারাইতে একেবারেই পুর হয়ে গেছে, তার নৈতিকতা, মোরালিটি সব হারাই ফেলছে, এবং যার ফলে এই নিকৃষ্ট জায়গার মধ্যে আসছে। তো আমারে, ঠিক আছে, তোমার মতো হইতে দাও, আমারে উঠতে দাও তোমার মতো, যে যেভাবে তুমি, জেসাস খ্রাইস্ট বলতেছে, যেভাবে তুমি গডের জন্য কাজ করে যাচ্ছ, বা সেও তো, জেসাস খ্রাইস্ট একজন গড, যেভাবে তোমার মধ্যে পবিত্রতা, যেভাবে তুমি গডের প্রশংসা করতেছ, ঠিক আমারও এইরকম করে দাও, এক যে লার্জ পাখির মতো, আমি যাতে এই গডের প্রশংসা করতে পারি চাইতে পারি। এটা একটা বলে। তারপরে এটা কেন বলে, তারে এরকম করতে কেন বলে, কারণ তার অবস্থা খুবই খারাপ। তো বলতেছে মাই টেন্ডার এজ, আমার যে অল্প বয়স ছিল ওইখান থেকে আমি সরফুলনেস লিড করতেছি, আমি সিক হয়ে গেছি, আমি আমি এখন লজ্জিত, আমার যে অবস্থাটা, আমি যেভাবে চলছি, এই জিনিসটা আমাকে একেবারে লজ্জিত করে তুলছে, ঠিক আছে, আমি এখন লজ্জায় তোমার সামনে মাথা তুলতে পারি না। মানে কি, আমরা বলি না যে আল্লাহ এত গুনাহ করছি, পা সমান, লজ্জায় তোমার কাছে যে চামু এটাও নাই। তো এইটার জন্য বলতেছে যে আমি এখন সিক, একেবারেই অসুস্থ, ঠিক আছে, আমি যে তোমার কাছে চামু, আমার খুবই লজ্জা লাগতেছে, কারণ কি, মোরালিটি নাই এখন, তার মধ্যে স্পিরিচুয়ালিটি নাই। এবং বলতেছে দাও ডিডেস্ট কি পানিশ মি, তুমি আমারে পানিশ তো দিছো, এবং যার কারণে আজকে আমি এই থাইন বলতে কি, এখন এমন একটা অবস্থা যে আমি তোমার কাছে যে চামু, আমার মধ্যে মোরালিটি স্পিরিচুয়ালি কিছু নেই, একটা ডেথ ম্যানের মতো হয়ে গেছে। আমি যে চামু, মানে আমার নিজের কাছেই এখন কেমন লাগতেছে, ঠিক আছে। এবং এটা তার আরেকটা বুঝেছে, সে অসুস্থ ছিল, আমারে তুমি পানিশমেন্ট দিছো, যে আমি এখন আজকে এই অবস্থায় এসে বসছি। এবার কি বলতেছে, লেট মি কম্বাইন, আমারে একটু দয়া করে তোমার সাথে মিলাই দাও, যাতে করে কি করতে পারি, আমার পাখাটা ভেঙে গেছে, আমার বিশ্বাসের স্পিরিচুয়ালিটি, মোরালিটি এগুলো কমে গেছে, আমার পাখাটা হয়তো ভেঙে গেছে, তুমি আমারে হেদায়েত দান করো, তুমি আমারে মনে করো তোমার পাখার সাথে আমার পাখাটা মিলাই দাও, যার দ্বারা, যেটার এফেকশনের দ্বারা আমি যেন তোমার ভিক্টরি করতে পারি, এবং আমি যেন এই যে তুমি যে এত মহান, এত মহিয়ান, এটা যাতে আমি কিছুটা ফিল করতে পারি, তুমি আমার একটু হেদায়েত দান করো, যাতে করে আমি যাতে তোমার সেবায় নিয়োজিত থাকি, এইটা আমার একটু ফিল করায়। এই আর কি মূলত আসলে সে ভিতরগত এই কথাটা বলতে চাইছে। তো যেহেতু ওয়েল এডুকেটেড ছিল, তো যখন তুমি একটু শিক্ষিত হইবা, একটা সাধারণ মানুষ তার মনের কথাটা কইব ধরে একভাবে, যে আল্লাহ আমারে মাফ করে দাও, আমি মানে একবারে নর্মালি একটা সাধারণ কথা। আর যখন তুমি শিক্ষিত হইবা, তখন কি করবা, তুমি কতটা দুঃখী আছো, তুমি কিসের জন্য কি করতেছো, ডিপ মিনিং দিয়ে তুমি বোঝানোর চেষ্টা করো, তাই না, যে আমি এইটার মতো এত খারাপ অবস্থায় আছে। তোমার যদি জিজ্ঞাসা করে, তো নর্মাল একটা মানুষ আর কইস না, খুব বাজে অবস্থা আছে, এই কথাটা যখন তোমারে কইব, তখন তুমি কি কইবা, যা আর কইস না। এইটা দেখছো, এই যে কতটা গভীর, এর থেকে বেশি কষ্টে আমি আছি ভাই, তোরে বুঝাইতে পারবো।
শিক্ষিত মানুষ হইলে তখন কি করে একটু কিছুর সাথে কম্প্যারিজন করে, আর এত মেটাফিজিক্যাল পয়েন্ট, এডুকেটেড, ওয়েল এডুকেটেড, মাস্টার্স ডিগ্রি অর্জন করে লেছে, তো তার মধ্যে কি আছে, তো সেও তোমার মনে করে এরকম যখন কোনো কিছু বলতেছে সে বিভিন্ন জিনিসের সাথে কম্পেয়ার করা, বিভিন্ন জিনিসের সাথে তুলনা করা সে তার মনের কথাগুলা বলছে। এই হলো তোমাদের জর্জ হারবার্টের একজন রিলিজিয়াস পয়েন্ট এবং তার কবিতাগুলা এটা। তো এগুলা আসলে তুমি যদি ওই লিটারারি, তোমরা বইতে যেটা আছে এটা লিটারারি মিনিং। লিটারারি মিনিং কি, যে ধরো একটা সময় গড আমাদের সব দিছে, এখন সব আমরা হারাই ফেলছি, ঠিক আছে, আমার এরকম হইতে দাও, আমি যেন পাপ মুক্ত হইতে পারি। এরপরে লাস্টে দেখা গেছে আমি আমার টেন্ডারে যে খুবই অসুস্থ ছিলাম, বলতেছে আমি খুব সরনেসে কাটাইছি, খুব অসুস্থ এবং খুব সেম অবস্থায় আছি আমি, ঠিক আছে, আমি এখন লজ্জিত, তুমি আমার এটার জন্য পানিশমেন্ট দিছো, আমারে এখন তোমার সাথে কম্বাইন হতে দাও, তুমি যেমন গডের ভিক্টরি গাও, যেমন ফিল করো, আমাকে এরকম ফিল করতে দাও। এটা হলো তোমাদের লিটারারি মিনিং। আর ইনার মিনিং তো আমি বলেই দিলাম, ঠিক আছে। এইগুলো হলো তোমাদের কবিতা। এবার যদি সেট সাজেশনের কোশ্চেন গুলা তুমি দেখো, কি পাবা? প্রথমে হোয়াট ইজ ইস্টার? আচ্ছা, হোয়াট ইজ ইস্টার, প্রথম কোশ্চেন, ইস্টারটা কি? তো বলে দেই যে ইস্টার ইজ এ ফেস্টিভ্যাল, এটা একটা উৎসব, দ্য খ্রিস্টিয়ান চার্চ সিরিমনিটিং অ্যান্ড রিজারেকশন অফ ক্রাইস্ট। বলতেছে এটা একটা উৎসব মুখর, যেই সময়টায় আসলে জেসাস খ্রিস্ট যখন মারা হয়, এর 3 দিন পরে সে আবার কি হয়েছিল? পুনরুত্থান হয়েছে। তো এইটা একটা উৎসব হিসেবে করে, রিজারেকশন অফ জেসাস ক্রাইস্ট, পুনরায় পুনরুত্থান, যেটা এটার জন্য একটা উৎসব পালন করা হয় তাদের, ঠিক আছে। এবং ইট ইজ অবজার্ভ দ্য ফার্স্ট সানডে ফলোইং দ্য মুন, এবং বলতেছে এটাকে সানডেতে, পূর্ণিমার যে দিনগুলো থাকে ওই সময়ে, ধরো ওই সময়টায় একটা রবিবারে এই উৎসবটা পালন করা হয়। তো ওই উৎসবের সময় জর্জ হারবার্ট এই লেখাটা লিখছিল। গেল। দ্বিতীয় হলো হোয়াট বিবলিক্যাল এলিউশন ডু ইউ ফাইন্ড দ্য পারসন দ্য পোয়েম ইস্টার উইংস? ইস্টার উইং এর মধ্যে কোন বিবলিক্যাল এলিউশনটা পাবা? কোনটা পাবা? ওই যে ফার্স্ট সিন অফ ম্যান, এই যে অ্যাডাম যে সর্বপ্রথম পাপটা করছে ওইটা পাবা, অ্যান্ড হিজ ফল কনসিকুয়েন্ট ব্লিসফুল ইডেন, এবং ইডেন যেটা হ্যাভেন বলা হয়, ওইখান থেকে সে যে ফল ডাউন করছে ওই একটা স্টোরি, ঠিক আছে, শয়তানের টেম্পটেশনের কারণে। তো সে বলতেছে আমি শয়তানের ধোকায় পড়ে আমিও পাপাচার করছি, ঠিক আছে, তো আমারে মাফ করো, আমারে আবার তোমার এখানে আসতে দাও, এরকম আর কি। যে কবিতাটার মধ্যে আমি শয়তান কথাটা বলি নাই, যে সে বলছে যে বলো না মাই টেন্ডার ইজ সরনেস, খুব দুঃখের সহিত গেছে, আমি সিকনেস, আমি শেম, কারণ কি শয়তানের ধোকায় পড়া হয়তো আমি কি হইছে, আমি তোমার মতো আর এই অবস্থাটা যাইতে পারিনি, ঠিক আছে, শয়তানের ধোকায় পড়া হয়তো আমি তোমার ডিভোশন করতে পারিনি, তো আমার পাখাটা ভেঙে গেছে, শয়তানের ধোকায় পড়ে আমি অন্যদিকে চলে গেছি, তো আমারে কি করো, তোমার পথে আনো, তোমার ইয়া ফিল করাও, এই আর কি কথাটা। তো এখানে ওই যে শয়তানের ব্যাপারটা এখানে পাইবা, বিবলিক্যাল এলিউশন। তারপর পাইবা হোয়াট ডিড ম্যান লস ফুলিশলি, মানুষ বোকামি করে কি হারাইছে? ওই যে কি হারাইছে তোমাদের গল্পটা আগে বলেছি, যে ফরবিডেন ট্রি ছিল, অ্যাপল ট্রি, ওইখান থেকে খাইতে না করছে। তো শয়তানে কি বলছে, এই অ্যাপলটার মধ্যেই নলেজ আছে, তুমি সবচেয়ে জ্ঞানী হয়ে যাবা, ঠিক আছে, এটা খাইলে তোমার আর কেউ বাইরে বাইর করতে পারবে না, এমন একটা থিম কি বলছিল শয়তান দিছিল। তো এই ধোকায় পইরা সে কি করছে, এই বোকামিটা করছিল। তো এইটার একটা কোশ্চেন পাবা। তারপর কি আছে, হাউ ডিড ম্যান ডিকে বিকাম মোস্ট পুর, কিভাবে মানুষ তার অবক্ষয় ঘটায়া সবচেয়ে দরিদ্র হয়ে গেছে। তো এখানে কি বলছে, ম্যান লস্ট স্পিরিচুয়াল কোয়ালিটি, মানুষ তার স্পিরিচুয়াল কোয়ালিটিটা হারায় ফেলছিল। যেমন এই অ্যাডাম, সে তার এই যে বিশ্বাস, গডের প্রতি যে ভালোবাসা, এটা হারাইছে দেখেই তো, স্পিরিচুয়াল কোয়ালিটিটা হারাইছে দেখেই তো সে কি করছে, গডের অমান্য করছে এবং কি করছে, ফরবিডেন ট্রি থেকে ফলটা খাইছে। তো এটাই বলতেছে স্পিরিচুয়াল কোয়ালিটিটা, যে ম্যান লস্ট হিজ স্পিরিচুয়াল কোয়ালিটি অ্যান্ড বিকজ অফ হিজ ওন ফুলি, কেন, তার নিজের বোকামির জন্য। অ্যান্ড দিস রেফার্স অরিজিনাল সিন, এবং এইটাই হলো মানুষের সবচেয়ে বড় কি ছিল, পাপ ছিল। এবং বলতেছে পয়েন্ট অফ ভিউ, হি বিকেম ভেরি পুর, অলমোস্ট ব্যাংক্রাফট। ইন দ্য আদার ওয়ান, মানে ম্যানস নেচার ওয়েন টু বিকামিং মোর অ্যান্ড মোর সিনফুল, এবং যার কারণে মানুষ একেবারেই মোস্ট পুর হয়ে গেছে। মোস্ট পুর বলতে কি বুঝেছে, মোর অ্যান্ড মোর সিনফুল, মানে একেবারেই পাপী হয়ে গেছে, যার কারণে তার এই দুনিয়াতে পাঠানো হয়েছে। বুঝতে পারছি? তো এই যে ব্রিফ কোশ্চেন, তো মূলত আসলে ব্রিফ কোশ্চেনের মধ্যেও তোমার এই কবিতার মেইন থিম গুলা থাকে। তবে একটাই কথা বলি যে এই কবিতাগুলা কখনো যে বইয়ের যে সামারি টাইপের আছে এমন ভাবে পড়ো না,
এই কবিতাগুলা একটু ডিপ মিনিং থাকে, তুমি যখন ওই সামারি পড়বা তখন তোমার ব্রিফ কোশ্চেন দিতে সমস্যা হবে। তো কবিতাটা যখন পড়বা অবশ্যই ইনার মিনিং সহ পড়বা। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। মেইন কথা যেটা, যে আমি শর্টলি আর একটু কথা বলে দিই, যে মূলত এখানে বুঝাইছে লর্ড আমাদের প্রথমে সবকিছু দিয়েই তৈরি করছিল, কিন্তু মানুষরা সে বোকামির জন্য তার স্পিরিচুয়াল কোয়ালিটিটা সে হারায় ফেলে, গডের প্রতি বিশ্বাসটা হারায় ফেলে, যার কারণে সে কি হয়, তোমার সিন একটা করে ফেলে, ভুলের বশত একটা সিন করে ফেলে। যেহেতু গডের প্রতি তার ভিতর থেকে স্পিরিচুয়ালিটা চলে যায়, পবিত্র জিনিসটা চলে যায় যখনই সে গডকে অবিশ্বাস করে। কারণ শয়তানের ধোকায় পড়ে, মানুষ শয়তানের ধোকায় পড়ে এটা করে ফেলছে। করার পরে সে সর্বপ্রথম সিন করে, এবং এটা করার পরে আস্তে আস্তে মানুষ এত ডিকেইং, মোর এন্ড মোর বলতে সিন করতে করতে এতই পাপ করতে থাকে, করতে করতে একেবারে মানুষ যতক্ষণ না পর্যন্ত নিকৃষ্ট পাপ করে ততক্ষণ পর্যন্ত মানুষ পাপ করতে থাকে, এবং যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এবং বলতেছে আমাকে এই একটা লার্ক পাখির মতো উপরে উঠতে দাও, কারণ আমিও কি শয়তানের ধোকায় পড়ে এত পাপ করছি, আমারও এখন কি একটা ভালো অবস্থা যেতে দাও, এবং তোমার ভিক্টরি গাইতে দাও, আমার এই শয়তানের ধোকা থেকে বের করে আমি যাতে তোমার প্রতি ডিভোশন হই, এরকম। এবং বলতেছে মাই টেন্ডার এজ, আমার এই যে আমি সরো ছিলাম, আমি এরকম ভুল করছি, শয়তানের ধোকায় পড়ে অনেক ভুল করছি, এবং এখন আমি শেমফুল, এখন আমি কি করতে চাই, কম্বাইন হয়ে তোমার সেবা করতেছি। মেইন কথা হলো, ঠিক আছে।